Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোর ব্যবহার তোমরা প্রতিদিন তোমাদের সেন্টেন্সে করতে পারবে। প্রতিদিনের কনভারসেশনে তোমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারবে। এই স্ট্রাকচারগুলো একটু অ্যাডভান্সড কিন্তু প্রচন্ড ইউজফুল। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রতিদিন সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। আমি প্রতিটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, এই স্ট্রাকচারগুলো ব্যবহার জানলে কিছু বাংলা বাক্যকে আমরা খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, যেগুলোকে আমরা টেন্স জেনে বা অন্য স্ট্রাকচারে ফেলে তৈরি করতে পারি না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি তর্কের খাতিরে ধরে নিলাম যে সে নির্দোষ, তর্কের খাতিরে মেনে নিলাম যে সে নির্দোষ, তর্কের খাতিরে ধরে নিলাম যে সে চাকরিটা পেয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট এক্সাম্পল দেখো, যদি আমি বলি তর্কের খাতিরে ধরে নিলাম যে সে কখনোই মিথ্যে বলেনি। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট অ্যাজিউম দ্যাট হি নেভার লাইড। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট অ্যাজিউম দ্যাট হি নেভার লাইড। আরেকটা এক্সাম্পল দেখো, তর্কের খাতিরে ধরে নিলাম যে ভবিষ্যৎ আগে থেকেই লেখা আছে। সেন্টেন্সটা কি হবে? For the sake of argument, assume that the future is already written. For the sake of argument, assume that the future is already written. আরেকটা এক্সাম্পল দেখো, তর্কের খাতিরে ধরে নিলাম যে সে নির্দোষ। For the sake of argument, let's say that he is innocent. For the sake of argument, let's say that he is innocent. তো তোমরা বুঝতে পারছো তর্কের খাতিরে ধরে নিলাম যে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আর স্ট্রাকচারটার সাথে আমরা কখনো অ্যাজিউম দ্যাট বা লেটস সে দ্যাট এর ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইটস হাই টাইম। ইটস হাই টাইম। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই সময় এসেছে, কিছু করার সময় এসেছে বা এটাই সময়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার ক্ষমা চাওয়ার এখনই সময় বা তোমার ক্ষমা চাওয়ার সময় এসেছে, সেন্টেন্সটা কি হবে? ইটস হাই টাইম ইউ অ্যাপোলোজাইজড। ইটস হাই টাইম ইউ অ্যাপোলোজাইজড। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, সেন্টেন্সে আমরা ইউ অ্যাপোলোজাইজড বলেছি, কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা এটাকে পাস্ট টেন্সে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার কেন করলাম? দেখো, সেন্টেন্সে আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব তারপরে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মেরই ব্যবহার করে থাকি। তা না হলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। দেখো, এখানে আমরা সেকেন্ড ফর্মের ব্যবহার করলেও ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করলেও সেন্টেন্সটা হয় প্রেজেন্টে না হলে ফিউচারকে ইন্ডিকেট করছে, কখনোই এটা পাস্ট টেন্সে থাকে না। আরেকটা এক্সাম্পল দেখো, তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ইটস হাই টাইম দে মেড আ ডিসিশন। ইটস হাই টাইম দে মেড আ ডিসিশন। স্ট্রাকচারটাকে লক্ষ্য করো, পুরো সেন্টেন্সটাকে লক্ষ্য করো। আমরা সেন্টেন্সটাকে কিন্তু ঠিক এইভাবেই ব্যবহার করব। যখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব, সেন্টেন্সটা ঠিক এরকম ভাবেই তৈরি হবে। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, ইটস টাইম ফর ইউ টু মেক আ ডিসিশন। ইটস টাইম ফর ইউ টু মেক আ ডিসিশন। বা আমরা এটাও বলতে পারি, ইটস টাইম টু মেক আ ডিসিশন। তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু যদি আমরা ইটস হাই টাইমের ব্যবহার করি, অর্থাৎ সেন্টেন্সে যদি আমরা হাই টাইমটাকে রাখতে চাই, তাহলে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি। আমরা এটাও বলতে পারি, ইটস টাইম ফর দেম টু মেক আ ডিসিশন। ইটস টাইম ফর দেম টু মেক আ ডিসিশন। বা আমরা যদি তাদের জন্য অর্থাৎ ফর দেমটাকে সরিয়ে দিয়ে শুধু সেন্টেন্সটাকে রাখতে চাই, তাহলেও কিন্তু সেন্টেন্সটা আমরা বানাতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? ইটস টাইম টু মেক আ ডিসিশন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। দেখো, এখানে কিন্তু আমরা ইটস হাই টাইম বলছি না, আমরা এখানে ইটস টাইমের ব্যবহার করেছি। কিন্তু যদি সেন্টেন্সে ইটস হাই টাইমের ব্যবহার আমরা করি, তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা আর এই স্ট্রাকচারের সেন্টেন্স তৈরি করতে পারি না।
যদি আমি বলি ইটস হাই টাইম টু মেক আ ডিসিশন, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্স শুনে থাকি, বাট সেন্টেন্সটা কমপ্লিটলি রং। আমরা লেখার ক্ষেত্রে এই সেন্টেন্সের ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের একটা ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, বা আমাদের একটা ব্যবস্থা নেওয়ার এখনই সময়। ইটস হাই টাইম উই টুক অ্যাকশন। ইটস হাই টাইম উই টুক অ্যাকশন। দেখো এখানে আমরা ইটস হাই টাইম উই টুক অ্যান অ্যাকশন কিন্তু বলবো না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তোমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করবে। এবার আমরা দেখবে পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো টু সে দ্য লিস্ট। টু সে দ্য লিস্ট আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটুকু বলতে পারি, তারপরে পরের সেন্টেন্সটা। দেখো আমি এটুকু বলতে পারি, দ্যাট মিনস পুরো ব্যাপারটা শোনার পরে আমি সংক্ষেপে কোনো কিছু বলতে চাইছি, সংক্ষেপে কোনো কিছু ব্যাখ্যা করতে চাইছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব। টু সে দ্য লিস্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা বিরক্তিকর ছিল, এটুকু বলতে পারি দ্য মুভি ওয়াজ বোরিং টু সে দ্য লিস্ট। দ্য মুভি ওয়াজ বোরিং টু সে দ্য লিস্ট। আরেকটা এক্সাম্পল দেখো, তাদের সিদ্ধান্তটা ছিল সন্দেহজনক, এটুকু বলতে পারি দেয়ার ডিসিশন ওয়াজ কোয়েশ্চেনেবল টু সে দ্য লিস্ট। দেয়ার ডিসিশন ওয়াজ কোয়েশ্চেনেবল টু সে দ্য লিস্ট। আরেকটা এক্সাম্পল দেখো, তার কথাগুলো কঠোর ছিল, এটুকু বলতে পারি হিজ ওয়ার্ডস ওয়ার হার্শ টু সে দ্য লিস্ট। হিজ ওয়ার্ডস ওয়ার হার্শ টু সে দ্য লিস্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, টু সে দ্য লিস্টকে কি করে ব্যবহার করছি। দেখো লিস্ট এই ওয়ার্ডটার অর্থ হলো কম পক্ষে, কম করে। তো আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো কমপক্ষে আমি এটুকু বলতে পারি বা এটুকু আমি বলতে পারি, তখন আমরা সেন্টেন্সে টু সে দ্য লিস্টের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি যখন বিষয়টা আসে, যখন বিষয়টা আসে পড়াশোনা করার, আমি খুব সিনসিয়ার, আমি খুব অ্যাটেন্টিভ। যখন বিষয়টা আসে খাবারের, আমি খুব চুজি, আমি খুব বেছে বেছে খাবার খাই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? যখন বিষয়টা আসে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করব when it comes to। যদি আমি বলি রান্নার বিষয়ে বা রান্নার বিষয়ে আসলে আমার মাই সেরা। when it comes to cooking my mom is the best। when it comes to cooking my mom is the best। দেখো এই স্ট্রাকচারটাকে ভালো করে লক্ষ্য করো, when it comes to এর পরে আমরা কিন্তু একটা verb প্লাস ing ing এর ব্যবহার করেছি। দ্যাট মিনস এখানে আমরা একটা জিরান্টের ব্যবহার করেছি, নট আ verb। তো যখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব তার ঠিক পরেই যখন আমরা একটা ভার্বের ব্যবহার করতে চাইবো, অর্থাৎ কিছু করা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে তার সাথে একটা আইনজিং কে যোগ করব। আরেকটা এক্সাম্পল দেখো, সততার বিষয়ে সে কখনো আপোষ করে না। when it comes to honesty he never compromises। when it comes to honesty he never compromises। আরেকটা এক্সাম্পল দেখো, অন্যদের সাহায্য করার বিষয়ে আসলে তিনি সব সময় প্রস্তুত থাকেন। when it comes to helping others she is always ready। when it comes to helping others she is always ready। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটা ব্যবহার। খুব সহজেই আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা বলার অপেক্ষা রাখে না। সে যে সেদিন খুশি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। সে যে ওই ফলাফলটাতে খুশি হয়েছিল বলার অপেক্ষা রাখে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব নিডলেস টু সে। নিডলেস টু সে। যদি আমি বলি বলার অপেক্ষা রাখে না যে সে ফলাফলটিতে খুব খুশি হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? নিডলেস টু সে he was very happy with the result। needless to say he was very happy with the result। আরেকটা এক্সাম্পল দেখো, বলার অপেক্ষা রাখে না যে কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যায়। needless to say hard work leads to success। needless to say hard work leads to success। যদি আমি বলি বলার অপেক্ষা রাখে না যে সবাই খবরটাতে বিস্মিত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। needless to say everyone was shocked by the news। needless to say everyone was shocked by the news। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা needless to say কে কি অর্থে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো টু পুট ইট সিম্পলি। টু পুট ইট সিম্পলি দ্যাট মিনস সহজভাবে বলতে গেলে পরের সেন্টেন্সটুকু।
ফর এক্সাম্পল, সহজভাবে বলতে গেলে আমাদের আরো কঠোর পরিশ্রম করা দরকার। টু পুট ইট সিম্পলি, উই নিড টু ওয়ার্ক হার্ডার। টু পুট ইট সিম্পলি, উই নিড টু ওয়ার্ক হার্ডার। আরেকটা এক্সাম্পল দেখো, সহজভাবে বলতে গেলে তিনি প্রস্তাব নিতে আগ্রহী নন। টু পুট ইট সিম্পলি, শি ইজ নট ইন্টারেস্টেড ইন দ্য অফার। টু পুট ইট সিম্পলি, শি ইজ নট ইন্টারেস্টেড ইন দ্য অফার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সহজভাবে বলতে গেলে বা সহজ করে বলতে গেলে আমার এটার জন্য সময় নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? টু পুট ইট সিম্পলি, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস। টু পুট ইট সিম্পলি, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টু পুট ইট সিম্পলি কে কোন অর্থে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি, ভেবে দেখলে আমার এখনই তাকে বলে দেওয়া উচিত। ভেবে দেখলে আমার এই গোপন কথাটা লুকিয়ে রাখা উচিতই নয়। তো এরকম অর্থে ভেবে দেখলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব কাম টু থিঙ্ক অফ ইট। কাম টু থিঙ্ক অফ ইট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভেবে দেখলে আমার তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। কাম টু থিঙ্ক অফ ইট, আই শুড হ্যাভ অ্যাপোলোজাইজড টু হার। কাম টু থিঙ্ক অফ ইট, আই শুড হ্যাভ অ্যাপোলোজাইজড টু হার। আরেকটা এক্সাম্পল দেখো, ভেবে দেখলে সে সব সময় এই প্রশ্নটির উত্তর এড়িয়ে যায়। সেন্টেন্সটা কি হবে? Come to think of it, she always avoids answering this question. Come to think of it, she always avoids answering this question. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটা ব্যবহার, come to think of it এর ব্যবহার। ভেবে দেখলে এটা আমি কখনোই করিনি, ভেবে দেখলে সে এটা করে। তো এরকম অর্থে আমরা স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করব। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো আর নিজেদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তোলো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.